হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। জেবা হতভম্ব হয়ে আরিশান মৃধার দিকে তাকালো। লোকটার মুখের এক্সপ্রেশন তাকে বুঝিয়ে দিল লোকটা ইচ্ছে করে তার সাথে এমন একটা জঘন্য খেলা খেলেছে, ঠকিয়েছে তাকে। তীব্র রাগে আর অপমানে জেবা শরীর রিরি করে উঠল। সে সাথে সাথে লরিয়ারের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, এই আপনাকে লরিয়ার কে বানিয়েছে? একটা মেয়ের অগোচরে তার দুর্বলতার সুযোগ নিয়ে কাবিননামায় সই করাতে লজ্জা করে না আপনার? লরিয়ার জেবার কথায় কি বলবেন ভেবে পেলেন না। পড়ে গেলেন মহাবিপাকে। নিজের গলাটা একটু ঝেড়ে নিয়ে আমতা আমতা করে বললেন, দেখুন মিস, আপনাকে আমি নিশ্চয়ই জোর করে কিছু করাইনি। আপনি পেপার না পড়ে সই করেছেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন এই বিষয়টায় আর বাড়াবাড়ি করা উচিত হবে না বলে আমার মনে হয়। লরিয়ারের মুখে এমন যুক্তি শুনে জেবা আরও রেগে আগুন হয়ে গেল। লোকটার ডেস্কের ওপর হাত দিয়ে সজোরে একটা আছাড় মেরে বলল, আমি আপনার কোনো ফালতু কথা শুনতে চাচ্ছি না। আই ওয়ান্ট ডিভোর্স, নয়তো এই প্রতারণার বিরুদ্ধে আমি মামলা করব বলে দিলাম। লরিয়ার এবার বেশ অসহায় ভঙ্গিতে পাশে বসা আরিশান মৃধার দিকে তাকালেন। তারপর হাত দুটো তুলে শান্ত স্বরে বললেন, জি মাহতারমা, আপনি মামলা করতে চাচ্ছেন, ভালো কথা। তবে আপনার হয়তো জানা নেই, দেশের সর্বোচ্চ আইন এখন আপনার স্বয়ং স্বামী নিজেই। তিনি যদি এই বিষয়ে অনুমতির সবুজ সংকেত দেন তবেই আমরা মামলা নিতে বাধ্য হব। একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবেন দয়া করে। লরিয়ারের কথা শুনে জেবার রাগ এবার চরম সীমায় পৌঁছালো। সে ঝট করে পাশে ফিরে তাকালো আরিশান মৃধার দিকে, কিন্তু লোকটা একদম নিশ্চিন্তে হেলান দিয়ে বসে ফোনে কি যেন করছে। কানে তার ইয়ারপডস গুজে রাখা। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলার পরও লোকটার এখনো শান্ত আর উদাসীন ভাব কোনোভাবেই সহ্য হলো না জেবার। রাগে দিশেহারা হয়ে গেল সে। লোকটা তাকে পেয়েছেটা কি? একই সাথে দুই নারীকে নিয়ে সংসার করতে চায়। আন্তারা মৃধাকেও ছাড়বে না, আবার তাকেও ফাঁদে ফেলে আটকে রাখবে। আর মুখে বলবে জেবাকে কেবল একটা দায়িত্ব মনে করে। ধিক্কার জানায় জেবা এমন দায়িত্বকে। সে চায় না এমন সংসার। এসব ছলাকলা আর ধোঁকাবাজি থেকে সে চিরকালের জন্য মুক্তি পেতে চায়। নিজের অস্তিত্ব নিয়ে সে আলাদা থাকবে। জীবনটা না হয় একাকিত্বের হোক, চরম বেদনার হোক, তবুও এই ছলনাময় পুরুষের সাথে নয়। আবার ঘুরে দাঁড়ালো লরিয়ারের দিকে। এদিকে জেবাকে এভাবে অগ্নিমূর্তি ধরে তাকাতে দেখে বেচারা লরিয়ার পড়লেন মহাফ্যাসাদে। ভাবলেন কোন কুক্ষণে যে তিনি এই কেসটা নিতে এসেছিলেন, তাও আবার এমন এক ব্যক্তির কেস যিনি স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের সর্বোচ্চ স্তরটাই তো ওনার দখলে। ভাবা যায়, এত বড় ক্ষমতাবান মন্ত্রী হয়েও এই একটুখানি বউকে নিজের কাছে আটকে রাখার জন্য লোকটা কত রকমের নাটক সাজালো। তবে সব দেখে লরিয়ার মনে মনে একটা বিষয় স্পষ্ট করে বুঝে গেল, পুরুষ মানুষ হয়তো তার শখের নারীর কাছে এমনই হয়। শখের প্রিয়সিনীকে শক্ত করে ধরে রাখার তীব্র আকাঙ্ক্ষা হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীকেও এমন সাধারণ প্রেমিকের মতো দেওয়ানা করে তোলে। ওনার এই মনস্তাত্ত্বিক ভাবনার ছেদ ঘটল যেবার তোড়পে ওঠা তীক্ষ্ণ কথায়। আপনি শুনতে পাচ্ছেন মিস্টার, আপনার ওই মহান মন্ত্রীকে বলেন নিজের ক্ষমতার অপব্যবহার করা বন্ধ করতে। এভাবে জালিয়াতি করে আমার থেকে তালাক দেওয়ার অধিকার উনি কেড়ে নিতে পারেন না। লরিয়ার এবার সুযোগ বুঝে গেলেন এখানে তার থাকা আর সুবিধার নয়। সেজন্য নিজের পিঠ বাঁচাতে তোয়ালে পেঁচানোর মতো করে বললেন, জি মিস, আসলে আমার খুব জরুরি ওয়াশরুমে যেতে হবে। আপনি দয়া করে স্যারের সাথে এই ব্যাপারে কথা বলে ঝামেলাটা মিটিয়ে নিন। আমার মনে হয় উনি আমার চেয়েও আইনে অনেক ভালো বোঝেন। কথাটা বলেই তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না। কোনো মতো কেবিন থেকে চম্পট দিলেন। বাপের জন্মেও তিনি এমন কেস দেখেননি। মন্ত্রী তো বউ আনেননি, আস্ত একটা পারমাণবিক বোমা বিয়ে করে এনেছেন। মনে মনে আরিশার মৃধার জন্য একরাশ করুণা অনুভব করতে করতেই তিনি দ্রুত কেবিন ছাড়লেন। হসপিটালে গাইনোলজিস্টের কেবিনে মুখোমুখি বসে আছে অরিয়ার শারীম। ডাক্তারের রিপোর্ট আনতে বাহিরে গেছেন। শারীম মূলত এখানে অরিকে এনেছে তার সাধারণ অসুস্থতার জন্য একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে। কিন্তু অরির বমি, হঠাৎ মেজাজ পরিবর্তন ও শারীরিক দুর্বলতার লক্ষণগুলো শুনে অভিজ্ঞ মেডিসিন ডাক্তার
সারিমকে কাল বিলম্ব না করে সোজা গাইনোলজিস্টের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেন। এখানে আসার পর অরি বেশ কিছু রক্ত ও প্রস্রাব পরীক্ষা করানো হয়। সেসব টেস্টের চূড়ান্ত ফলাফল রিপোর্ট আনতে গেছেন ডক্টর। কেবিনের নীরবতায় ছেয়ে আছে। অরি প্রচণ্ড নার্ভাস, অন্যদিকে সারিম একদম চুপচাপ। তার গম্ভীর মুখের আড়ালে কি ঝড় বইছে তা কেবল সেই জানে। সারিমের এই নীরবতা অরির একদম সহ্য হচ্ছে না। সে এক দফা উত্তেজিত ও ব্যাকুল, সম্ভাব্য মা হওয়ার অনুভূতি নিয়ে। অন্যদিকে সারিমের থমথমে ভাব দেখে তাকে নিয়েও বেশ চিন্তিত। অরির মনে সংশয় দানা বাঁধছে, সারিম কি এই মুহূর্তে সন্তান চায় না? এই দ্বিধাদ্বন্দ্ব আর দোটানার মাঝেই লেডি ডাক্তার কেবিনে প্রবেশ করলেন। মহিলার চেহারায় বেশ থমথমে, চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। সারিমের প্রখর নজর থেকে সেই পরিবর্তন বিন্দুমাত্র এড়ালো না। আপাত দৃষ্টিতে শান্ত থাকলেও ভেতরে ভেতরে যে সে নিজের অরিকে নিয়ে কতটা উদ্বিগ্ন তা সারিমের চোখ দুটো দেখলেই বোঝা যায়। ডাক্তার নিজের চেয়ারে এসে বসলেন। রিপোর্টের ফাইলটি খোলার পর চশমার ওপর দিয়ে অরি ও সারিমের দিকে গভীরভাবে তাকালেন। তারপর মুখে মৃদু এক চিলতে হাসি ফুটিয়ে বললেন, কংগ্রাচুলেশনস মিস্টার মৃধা, ইউ আর গোয়িং টু বি এ ফাদার। ডক্টরের মুখে কথাটি শোনা মাত্রই অরি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আনন্দে তার চোখ দুটো ছলছল করে উঠল। বাকহারা হয়ে গেল সারিম। অরির ভেতরের খুশির জোয়ার বাঁধ মানছিল না। অজান্তেই তার একটা হাত তলপেটে চলে গেল। সারিম অরির হাতের সেই স্পর্শ খেয়াল করল, তবে তার মুখবয়ব আগের মতোই অপরিবর্তিত রইল। ডাক্তার ফাইলপত্রের পাতা উল্টাতে উল্টাতে আবারও বলতে শুরু করলেন, মেডিকেল বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এখনই 100% নিশ্চিত বলা না গেলেও আমার দীর্ঘ অভিজ্ঞতা আর এই বায়োকেমিক্যাল রিপোর্টগুলো অন্য কথা বলছে। মিস্টার মৃধা, আপনি সম্ভবত একাধিক সন্তানের বাবা হতে চলেছেন। প্রেগন্যান্সি এখন মাত্র 4 সপ্তাহের। গর্ভস্থ শিশুর হার্টবিট নিশ্চিত না হওয়া পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার বলা যাচ্ছে না, তবে ওনার এইচসিজি হরমোনের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ডাক্তার একটু থেমে অরি ও সারিমকে সহজভাবে বোঝানোর জন্য বললেন, সাধারণত একক প্রেগন্যান্সির ক্ষেত্রে গর্ভাবস্থায় এই একদম শুরুর দিকে এইচসিজি হরমোনের মাত্রা প্রতি 48 ঘন্টায় কিছুটা বৃদ্ধি পায়, যা স্বাভাবিক সীমার মধ্যে থাকে। কিন্তু ওনার ক্ষেত্রে এই মান অস্বাভাবিক হারে দ্বিগুণ 3 গুণ গতিতে বাড়ছে। সাধারণত এমন উচ্চমাত্রার এইচসিজি বৃদ্ধির একমাত্র কারণ হলো মাল্টিপল গেস্টেশন বা জরায়ুতে একের অধিক ভ্রূণের উপস্থিতি। যেহেতু এটি ওনার প্রথম প্রেগন্যান্সি এবং শরীরে এখনও বেশ নরম, তাই কিছুটা স্বাস্থ্য ঝুঁকি, হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে এটিকে বিবেচনা করতে হবে। অরির শারীরিক ঝুঁকির কথা শোনা মাত্র সারিমের ভেতরের চিন্তারা মাথা ফেটে বেরিয়ে পড়ল। রক্তচাপ বেড়ে গিয়ে অরির ভাবনার অস্থির হয়ে উঠল সে। ব্যাকুল অথচ কঠোর চিত্তে ডাক্তারের দিকে তাকিয়ে বলে উঠল, ঝুঁকি মানে? হোয়াট ডু ইউ মিন বাই রিস্ক? শুনুন ডাক্তার, আমি আমার ওয়াইফকে নিয়ে কোনো প্রকার জীবনের ঝুঁকি অথবা শারীরিক জটিলতায় যেতে চাচ্ছি না। প্লিজ সলভ দিস প্রবলেম উইথ অ্যান অল্টারনেটিভ সলিউশন, নয়তো আমার কোনো বাচ্চারই দরকার নেই। সারিমের এমন কঠোর সিদ্ধান্তমূলক কথা শুনে আঁতকে উঠল অরি। লোকটা নিজের সন্তানদেরই চায় না? অরি বাধা দিয়ে বলল, সারিম, আপনি এমনটা করবেন না। আমার আর আমার বাচ্চাদের কিছুই হবে না। প্লিজ সারিম, থিঙ্ক অ্যাবাউট মি ওয়ান্স। ওরা তো আপনারও সন্তান। বাবা হয়ে নিজের রক্তকে এভাবে অস্বীকার করবেন না প্লিজ। সারিম অরির আকুল মিনতি শুনেও যেন শুনল না। তার কঠিন চোখের দৃষ্টি কেবল অরির ওপরেই নিবদ্ধ। সারিমের কাছে সবার আগে তার চন্দ্রিমার জীবন ও নিরাপত্তা, তারপরে বাকি সব। সে নিজের আবেগে অন্ধ হয়ে বাচ্চাদের মোহে পড়ে স্বার্থপরের মতো অরিকে কোনো বিপদের মুখে ফেলে দিতে পারবে না। অরি এখনো অনেক ছোট, এত বড় শারীরিক চাপ সহ্য করার মতো পরিপক্কতা হয়নি তার। তাই বাস্তবতার খাতিরে যা কঠোর পদক্ষেপ নিতে হয় সারিম একা হাতেই নেবে। সারিম অরির কথাকে পাত্তা না দিয়ে গম্ভীর কণ্ঠে ডাক্তারকে জিজ্ঞেস করল, হাউ মেনি ডু ইউ থিঙ্ক ইউ কুড বি? আই মিন টেল মি ফ্রম ইউর এক্সপেরিয়েন্স, কতগুলো হতে পারে? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে ভাবলেন। টেস্টের বায়োকেমিক্যাল রিপোর্ট এবং আল্ট্রাসাউন্ডের প্রাথমিক স্নায়ু
জিনিসগুলো পুনরায় খতিয়ে দেখে চিন্তিত স্বরে বললেন, আমি ভুলও হতে পারি মিস্টার মৃধা, তবে আমার এত বছরের অভিজ্ঞতা বলছে আপনি হয়তো 3 অথবা 4টি যমজ সন্তানের বাবা হতে চলেছেন। রিপোর্টের হরমোনাল গ্রোথ এবং স্যাক এর সংখ্যা দেখে সেটাই ইঙ্গিত করছে। তবে চিন্তার কিছু নেই, আগামী সপ্তাহে আল্ট্রাসোনোগ্রাফিতে ভ্রূণের ধুকপুকানি দৃশ্যমান হলেই বিষয়টি পরিপূর্ণ কনফার্ম করা যাবে। কথাটা শুনে সায়েম নিস্তব্ধ হয়ে গেল। কেবিনে থমথমে নীরবতা নেমে এলো। শারীমের ভেতরে মৌনতা লক্ষ্য করে ডাক্তার অত্যন্ত সদয় কণ্ঠে বুঝিয়ে বললেন, দেখুন মিস্টার মৃধা, মাল্টিপল প্রেগন্যান্সি হওয়া মানেই কিন্তু মা বা বাচ্চার জীবন সংকটাপূর্ণ নয় এমনটা ভাবা ভুল। আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে। হ্যাঁ, গর্ভধারণের এই যাত্রাপথে কিছু শারীরিক জটিলতা বা রিস্ক আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্বামী হিসাবে আপনার উচিত এই সংবেদনশীল সময়ে ওনার পাশে থেকে মনোবল বাড়ানো, ভয় দেখানো নয়। একটু থেমে ডাক্তার অরির দিকে তাকিয়ে হাসি মুখে যোগ করলেন, সর্বোপরি আল্লাহর ওপর ভরসা রাখুন। উনি নিশ্চয়ই নিখুঁত পরিকল্পনা করেই এই নিয়ামত দান করেছেন। আমি ওনার জন্য একটি স্পেশাল হাই প্রোটিন নিউট্রিশিয়ান ডায়েট চার্ট তৈরি করে দিচ্ছি। ওনাকে পুরোপুরি ভিটামিন, পর্যাপ্ত বিশ্রাম, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং সঠিক নিয়ম মেনে মনিটরিংয়ে রাখলে আশা করি বড় কোনো সমস্যা হবে না। এই ধরনের মাল্টিপল প্রেগন্যান্সি কেসে সাধারণত নির্দিষ্ট সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক গাইডলাইনে থাকলে মা ও সন্তান সবাই সুস্থভাবে এই দুনিয়ায় আসবে। ডক্টর শারীমকে এরপর আরও কিছু জ্ঞান দিলেন, বোঝালেন অরির এখন শারীমের সবচেয়ে বেশি প্রয়োজন, তাই শারীম যেন অরিকে না ভেঙে সাহস যোগায়। এরপর ডাক্তার কিছু মেডিসিন এবং একটা ডায়েট চার্ট বানিয়ে দেয়। আগামী সপ্তাহে আবার অরিকে এনে চেক আপ করানোর কথা বলে যায়। থ্যাংক ইউ ডক্টর, ইটস ওয়েলকাম। এরপর শারীম অরিকে নিয়ে ডক্টর এর কেবিন ছেড়ে বেরিয়ে আসে। বাইরে এসে অরিকে নিয়ে গাড়িতে বসায়, নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। এরপর গাড়ি স্টার্ট দেয়। অরি গাড়িতে বসে বসে নিজের অনাগত সন্তানদের কথা চিন্তা করছে। কি সুন্দর একটা অনুভূতি, সেই ছোট্ট অরিটি এখন নিজেও মা হতে যাচ্ছে। তাকেও ছোট ছোট বাচ্চারা মা বলে ডাকবে। মনে মনে অরি বাচ্চাদের কী নাম রাখা যায় সেটাও ভেবে নিচ্ছে। এদিকে অরির পুরো ব্যতিক্রম শারীম, পুরোটা মনোযোগ তার কেবল ড্রাইভিং এ, কোনো কথা বলছে না আজ সে অরির সাথে। অন্য কোনো সময় হলে এতক্ষণে 100টা কথার ফুলছুরি এনে জ্বালিয়ে মারত অরিকে, অথচ সেই ছেলে আজ একদম নিশ্চুপ। অরি অবশ্য ব্যাপারটা লক্ষ্য করল, মনটা বিষণ্ণ হলো তার। শারীম তাকে নিয়ে ভীষণ চিন্তিত এটা বুঝে অরি, কিন্তু তাই বলে লোকটা নিজের বাচ্চা হওয়ার অনুভূতিটা প্রকাশ করবে না, এটা কেমন কথা হলো। এরই মধ্যে গাড়ি এসে থামলো মৃধা নিবাসের ভেতরে। শারীম গাড়ির দরজা খুলে অরিকে নিয়ে বের হলো। অরি একা একাই চলে যেতে নিচ্ছিল, তা দেখে শারীম ওকে এক হাতে খপ করে আটকে দেয়। অরি ভ্রু উঁচিয়ে তাকায় শারীমের দিকে। শারীম অরির দৃষ্টি বুঝে বলল, এখন থেকে তুমি আর একা একা হাঁটবে না। শারীমের কথা শুনে অরি আকাশ থেকে পড়ল যেন। লোকটা কি বলল এক্ষুনি? অরি কেন একা একা হাঁটতে পারবে না? আজব তো, আপনার কি সমস্যা বলুন? কখনো বাচ্চা চাচ্ছেন না, আবার কখনো চাচ্ছেন, কখনো বলছেন আমি একা একা হাঁটবো না। আসলে আপনি চাচ্ছেনটা কি বলেন তো? শারীম অরির কথার পিঠে কড়া জবাব দিল, আমি শুধু চাচ্ছি তুমি আমার কথা মেনে চলো। একা চলার পথে তোমার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। আমি তোমাকে নিয়ে ন্যূনতম রিস্ক নিতে ইচ্ছুক নই। আপনি একটু বেশি চিন্তা করছেন শারীম, এমন কিছুই হবে না, আল্লাহ ভরসা। তাছাড়া আপনি তো আছেনই। শারীম কিছু বলল না অরির কথায়, চুপচাপ অরির হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে আন্তারা মৃধার সাথে ফুলকে দেখা গেল। দুজনে বসে বসে কিছু নিয়ে গল্প করছিল। ওনাদের চোখে এবার অরি ও শারীমের দিকে গেল। শারীম আর অরিকে এই অসময়ে বাহির থেকে ফিরতে দেখে প্রশ্ন করেন আন্তারা মৃধা, এই অসময়ে কোথায় গিয়েছিলে? শারীম মায়ের করা প্রশ্নে বিরক্ত হলো। এমনিতেই তার মন মেজাজ ভালো না, এর মধ্যে আবার প্রশ্ন করাটা তার সহ্য হলো না। পাশে বসা ফুল এক দৃষ্টিতে দেখে চলেছে অরি আর শারীমকে। অরির সাথে দিন দিন শারীমের এত কেয়ার সহ্য হচ্ছে না তার।
কোথায় ভাবলো এদের বিচ্ছেদ ঘটাবে, কিন্তু এখানে এসে সে যা দেখলো তাতে মনে হলো এভাবে চলতে থাকলে অরি আর শারীমকে সে কোনোভাবেই আলাদা করতে পারবে না। যেভাবেই হোক অরিকে শারীমের জীবন থেকে দূরে সরাতে হবে। আন্তার মৃধা তখনও ছেলের দিকে প্রশ্নবিদ্ধ চোখে চেয়ে আছে। শারীম এখন কি বলবে ভেবে পেল না। অরির প্রেগন্যান্সির ব্যাপারটা সে গোপন রাখবে বলে ঠিক করলো, না হলে এতে আবার অরির নিরাপত্তা নিয়ে চরম সংকট দেখা দিবে। মায়ের স্বভাব তার ভালোই চেনা। মহিলা অরিকে সহ্য করতে পারে না তা জানে শারীম। কখন আবার কোন ক্ষতি করে বসে তার ঠিক নেই, সেজন্য মিথ্যা বলল। জরুরি কাজ ছিল তাই গিয়েছি। বউ নিয়ে তোমার এত কিসের জরুরি কাজ থাকে শুনি? ব্যাস, আন্তার মৃধার এই কথাতেই শারীম চটে যেতে বাধ্য হলো। বলল, আমার বউ, আমি কোথায় যাব না যাব সেটা নিতান্তই আমার আর আমার বউয়ের ব্যক্তিগত ব্যাপার। তুমি এর মধ্যে নাক কেন গলাচ্ছ? ছেলের এহেন কথা শুনে রেগে গেলেন আন্ত্রা মৃধা। বউয়ের জন্য মায়ের সাথে এমন ব্যবহার মোটেও সহ্য হলো না তার। রেগে বললেন, শারীম, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার মা হই। একটা বাহিরের মেয়ের জন্য তুমি মায়ের সাথে এমন ব্যবহার করতে পারো না। অরিকে বাহিরের মেয়ে বলাতে রাগ উঠল শারীমের। কথার উল্টো পিঠে আন্তারা মৃধার উদ্দেশ্যে বলল, তাহলে তুমিও কিন্তু ভুলে যাচ্ছ অরি আমার বউ হয়, কোনো বাহিরের মেয়ে নয় ও। আমার আর ওর মধ্যকার ব্যাপারে আমি তোমার হস্তক্ষেপ মেনে নিব না একদম। তাছাড়া এত যে মা দাবি করছো, মা হওয়ার কোন যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার চোখে তুমি একটা শুধু লোভী দুশ্চরিত্রা মহিলা ছাড়া আর কিছুই নও। আন্তারা মৃধার ছেলের এখনো ভারী কথাগুলো মেনে নিতে পারলেন না। তিনি এগিয়ে এলেন শারীমকে থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে। আচমকা একটা হাত এসে তার হাত শক্ত করে ধরে ফেলল। অরি অবাক চোখে তাকালো সেদিকে। দেখা গেল জেবা দাঁড়িয়ে আছে সেখানে, আর আন্তারা মৃধার হাতটা সেই ধরেছে। আন্তারা মৃধা এখানে জেবাকে দেখে ফুঁসে উঠলেন। তিনি জেবার হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতেই বলে উঠল, অসভ্য মেয়ে, আমার হাত ছাড়। জেবা সাথে সাথেই ওনার হাত ছেড়ে দিল। পর মুহূর্তেই সবাইকে অবাক করে দিয়ে আন্তারা মৃধা জেবার গালে চড় মারলেন। চড়ের তীব্রতা এতটাই প্রখর ছিল যে জেবা কিছু ইঞ্চি দূরত্বে পিছিয়ে গেল। এমন সময় বাড়ির ভেতরে প্রবেশ করলেন আরিশান মৃধা। ফোনে কারোর সাথে কথা বলছিলেন উনি। জেবার ওনাকে দেখা মাত্রই হঠাৎ করে কান্না করে দেয়। আরিশান মৃধা জেবার কান্না দেখে দ্রুত কল কেটে ছুটে আসেন তার দিকে। উচ্চস্বরে জিজ্ঞাসা করে, আর ইউ ওকে? কাঁদছো কেন তুমি? জেবার কান্না করতে করতেই হাতের ইশারায় আন্ত্রা মৃধাকে দেখিয়ে বলল, আপনি বলেছেন এখানে আমি সুরক্ষিত থাকব, অথচ আপনার বউ আসতে না আসতে আমাকে মেরেছে। এর থেকেই বোঝা যাচ্ছে আমি কতটা সুরক্ষিত এখানে থাকতে চাচ্ছি না, আর আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এবার আমার বাড়ি দিয়ে আসুন এক্ষুনি আমায়। আয়শান মৃধা রেগে তাকালেন আন্ত্রা মৃধার দিকে। চোখ তার লাল রক্তবর্ণ ধারণ করেছে, বোঝাই যাচ্ছে ভীষণ ক্ষেপেছেন তিনি। আন্তারা মৃধার নিকট এমনটা হয়তো আশা রাখেননি, তবে কারো একজনের হয়তো সেইটুকু রাগ পছন্দ হলো না। আগুনে ঘি ঢালার জন্য পাশ থেকে শারীম বলল, সব দোষ আমার, এখানে কারো কোনো দোষ নেই। আসলে মা আমাকে মারতে এসেছিল, তবে জেবা ওনাকে বাধা দেওয়ায় উনি আমার রাগ জেবাকে দেখিয়ে মাত্রই 4-5টা থাপ্পড় মেরেছে, এই আর কি। যা, ব্যাস, এতক্ষণ তো ভেবেছিলেন অল্প মেরেছে, কিন্তু শারীমের মুখে 4-5টা থাপ্পড়ের কথা শুনে রীতিমতো খুনের রাগ উঠল আরিশান মৃধার। আন্তারা মৃধার এত বাড়াবাড়ি এখন আর সহ্য হলো না তার। ওনার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে প্রতিবার এই নারী কোনো না কোনোভাবে। এবার সেটা উনি আর হতে দেবেন না, যার জন্য আগে থেকেই সকল ব্যবস্থা উনি রেডি করে রেখেছেন। এদিকে শারীমের বানোয়াট মিথ্যা শুনে আশ্চর্য বনে গেলেন আন্তারা মৃধা। উনি কখন আবার জেবাকে এতগুলো থাপ্পড় দিলেন? ছেলে তাকে তার বাবার সামনে ইচ্ছে করে দোষী সাব্যস্ত করতে চাচ্ছে তা ভালোই বুঝে গেলেন তিনি। বললেন, শারীম, তুমি আমার নামে এত মিথ্যা কিভাবে বানাতে পারো? আমি জেবাকে এতগুলো থাপ্পড় কখন দিলাম? ফুল এখানে ছিল, সে সাক্ষী। আরিশান, তুমি ফুলকে জিজ্ঞাসা করো একবার, ও তোমাকে সব সত্যি বলবে। শারীম ফুলের দিকে তাকিয়ে চোখ রাঙালো। ফুল শারীমের চোখে চোখ পড়তেই সেই দৃষ্টিতে ভয় পেয়ে গেল। আরিশান মৃধা ফুলের দিকে তাকালেন। শারীম তখনও ফুলের দিকে চোখ রাঙিয়েই ছিল। ফুল শারীমের ভয়ে কিছুই বলতে পারল না। ফুলকে চুপ দেখে আরিশান মৃধা আন্তারা মৃধার প্রতি আর একটু ক্ষিপ্ত হলেন। মহিলা পদে পদে কিভাবে মিথ্যে বলছে তা বুঝলেন উনি। রাগী স্বরে বললেন,
আর কত মিথ্যে বলবে তুমি আন্তারা? মিথ্যার একটা লিমিট আছে যা তুমি সেই কবেই পার করে এসেছো। তোমাকে সহ্য করা আমার পক্ষে আর সম্ভব নয়। সবটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি আর এত ঝামেলা নিতে পারছি না। এতদিন তোমাকে শুধুই সন্তানের মা হিসাবে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু তোমার আচরণে তুমি সেটুকু হারিয়েছো। আন্তারা মৃধা অবাক কণ্ঠে প্রশ্ন করলেন, মানেটা খুব সহজ। বলেই তিনি দরজার দিকে তাকালেন। ভেতরে প্রবেশ করল ওনার সেই সহকারী অ্যাসিস্ট্যান্ট আরিফ। সকলে তার দিকে উৎসুক দৃষ্টিকে তাকালো। আরিফ এসে পাশে দাঁড়ালো। আরিশার মৃধার হাতে থাকা ফাইল থেকে বের করে দিল সেই খাম যেটা লরিয়ার থেকে প্রথম সাইন করিয়েছিলেন। আরিফের কাছ থেকে খামটা নিয়ে নিল আরিশার মৃধা। এরপর সেটা এগিয়ে দিলেন আন্তরা মৃধার দিকে। আন্তরা মৃধা খামটা হাতে নিলেন। আরিশার মৃধাকে জিজ্ঞেস করলেন, এটা তুমি আমাকে কিসের খাম দিচ্ছ? খুলে দেখো আগে। আন্তরা মৃধা আস্তে আস্তে খুললেন খামটা। এরপর সেখানে থাকা কাগজটা খুলে মেলে ধরতেই দু চোখ তার বিস্ময়ে বড় বড় হয়ে গেল। মেনে নিতে পারল না তিনি এটা। আরিশান মৃধা ওনাকে ডিভোর্স লেটার দিয়েছে, আবার তাতে আগে থেকেই সই করা আছে ওনার। কিভাবে সম্ভব? ওনার জানা মতে আজ জেবার সাথে আরিশান মৃধার ডিভোর্স হওয়ার কথা ছিল। তাহলে এখন এসব উনি কি দেখছেন? প্রশ্ন খেলে গেল ওনার মাথায়। আরিশান, তুমি মজা করছো আমার সাথে, তাই না? ওই মেয়েটার জন্য তুমি আমার সাথে এমনটা করতে পারো না। একটু তো লজ্জা রাখো। সে তোমার মেয়ের বয়সী। আমার আর তোমার কত বছরের সংসার এটা একবার ভেবে দেখো। আরিশার মৃধা সোজাসাপটা জবাব দিলেন, ভাবাভাবির দিন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তোমার আর আমার পথ সম্পূর্ণ ভিন্ন। এটা মেনে নিলে খুব খুশি হব। আর রইল কথা বয়সের, সেটা জেবানা চাইলেও আমার সাথে থাকতে হবে। আমি বাধ্য করতাম ওকে। আর লজ্জা, সেই জিনিসটা আবার আমার মধ্যে একদমই নেই। সো ভাবো কম আর সাইন করো দ্রুত। যত টাকা দরকার আমার অ্যাসিস্ট্যান্ট থেকে চেয়ে নিয়ে বিদায় হও। বলেই আরিশান মৃধা সেখানে আর দাঁড়ালেন না। হনহন করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। ওনাকে যেতে দেখে পেছন থেকে আন্তরা মৃধা ডেকে উঠে বললেন, আরিশান, তুমি যা করছো আমার সাথে এর ফল কিন্তু মোটেও ভালো হবে না বলে দিলাম। শারিমের কথাটাও একটু চিন্তা করে দেখো। ও আমাদের দুজনের সন্তান। তুমি এসব করে শুধু শুধু নিজের প্রতি ওর মনে খারাপ ধারণা প্রভাবিত করছো। আরিশান মৃধা শুনেও না শোনার ভান ধরে চলে গেলেন। যেন মনে হলো এই মাত্রই উনি কোনো জোকস শুনলেন, তাও আবার শারিমকে নিয়ে, যে কিনা জোর করে বাবার দ্বিতীয়বার বিয়ে করিয়েছিল। আরিশান মৃধা উপরে চলে যাওয়ার সাথে সাথেই ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে গেল। আন্তরা মৃধা হাতের ডিভোর্স পেপারটা দুমড়ে মুচড়ে ফ্লোরে ছুঁড়ে মারলেন। চোখ দুটো আগুনের মতো লাল। মিথ্যে, সব মিথ্যে, তিনি চিৎকার করে উঠলেন। তারপর বিদ্যুৎ গতিতে ঘুরে জেবার দিকে তেড়ে গেলেন। তোর জন্যই সব হয়েছে। তুই এই বাড়িতে পা রাখার পর থেকেই আমার সংসারটা জাহান্নাম হয়ে গেছে। মেয়ের বয়সী মেয়ে, ছি। বলেই আন্তরা মৃধা জেবার চুলে খামচি ধরতে গেলেন। জেবা ভয়ে পিছিয়ে গেল। আরে আপনি আমার দিকে তেড়ে আসছেন কেন? আজব, যখন আমি কিছু করিনি। করিসনি? তুই কিছু করিসনি? আন্তরা মৃধা হিস হিস করে বলে উঠলেন, তুই আমার স্বামীকে কেড়ে নিয়েছিস, আমার ছেলের মাথা খেয়েছিস, এখন আবার সাধু সাজতেছিস। শারিম সেকেন্ড দেরি করল না। মা আর জেবার মাঝখানে এসে দাঁড়ালো। দুজনের মধ্যকার ঝগড়া থামালো। এরপর পাশে থাকা ফুলের উদ্দেশ্যে বলল, ফুলমতি, এই মহিলাকে এক্ষুনি রুমে নিয়ে যা। বিকেলে পাবনা থেকে লোক আসবে ওনাকে নিতে। ততক্ষণে তোর হেফাজতে রাখবি ওনাকে। ছেলের মুখে এমন কথা শুনে বাকহারা আন্তরা মৃধা। এই দিন দেখবে তা আশা করেনি কখনো। শেষমেশ ছেলে ওনাকে দূর করে পাবনা পাঠাতে চাচ্ছে। ভাবতেই তো কেমন লাগে ব্যাপারটা। এটা উনি কেমন সন্তান জন্ম দিলেন? ভাবলেন আন্তরা মৃধা। হয়তো ওনার করা পাপ ওনাকে এমন একটা ছেলে দিয়ে প্রায়শ্চিত্ত দিচ্ছে, নয়তো আর কী বা হবে। ফুল এসে আন্তরা মৃধার পাশে দাঁড়ালো, বলল, মামি রুমে চলুন। আন্তরা মৃধা গেল না, দাঁড়িয়েই রইলেন। ওনাকে দাঁড়াতে দেখে জেবা আর শারিম দুজনেই বিরক্ত। বিষয়টা আন্তরা মৃধার চোখ এড়ালো না। ছেলে আর ওনার হাতে ধরাছোঁয়ার বাহিরে। এই মুহূর্তে মাথা গরম করবেন না বলে ঠিক করলেন। মনে মনে নতুন কোনো ফন্দি আটছে তা ভালোই আন্দাজ করা গেল। চুপচাপ ফুলের সঙ্গে সেখান থেকে চলে আসে। ফুল ওনাকে গেস্ট রুমে নিয়ে যায়। এতক্ষণ যাবৎ এ সকল মেলোড্রামা দেখছিল অরি। বেচারি একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে।
মনে হলো মাত্রই জি বাংলার সিরিয়াল দেখলো। পারিবারিক ঝামেলা অরি একদম নেই বললেই চলে। সে এসব ঝামেলা থেকে না জড়িয়ে দূরে থাকাই শ্রেয় মনে করে। তবে জেবার ফিরে আসাতে মেয়েটা ভীষণ খুশি হলো। জেবা অরিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল, শক্ত করে জড়িয়ে ধরল বান্ধবীকে। 1 মাস তাদের সামনাসামনি দেখা হয়নি। দুজন দুজনকে প্রচুর মিস করেছে। অরিও সমানভাবে জড়িয়ে ধরল জেবাকে। দুজন এত জড়াজড়ি দেখে একদম সহ্য হলো না শারিমের। মেয়েদের এত আলগা পিরিত তার সহ্য হয় না। কই তার তো ফ্রেন্ড আছে। শারিম তো ওদের ছুতে দেয়া দূর, পারলে ঘেঁষতে, আসলে লাথি বসিয়ে দেয়। জেবা অরিকে ছাড়তেই শারিম বলে ওঠে, চলে এলে দেখি। শারিমের কথাটা কর্ণগোচর হতেই জেবা তার দিকে ফিরে তাকালো। বেহুদা হেসে বলল, সবই আপনার কৃপায় শারিম বাবা। জেবার কথা শুনে অরি ফিক করে হেসে দিল। শারিম মুখ ভেঙালো। মেয়েটা তাকে বাঙালি মায়েদের মতো বাবা বলল। জেবা কোনোভাবে মায়ের সম্মানটা পেতে চাচ্ছে কিনা ভাবল শারিম। আশ্চর্য, সে এই মেয়ের থেকে বয়সে কত বড়। তুমি কিন্তু এখন পটর পটর কথাবার্তা বলো জেবা। আমি তোমার বয়সে বড় হই তো কি হয়েছে? বয়স একটা সংখ্যা মাত্র। মায়ের চোখে সব সন্তানই সমান। আপনিও ঠিক তেমন আমার কাছে। একদম দুষ্টু ছেলে, মায়ের মতো। মা আপনাকে নিয়ে প্রচুর গর্বিত। আপনি মাকে যা গিফট দিলেন না কি বলবো, সেজন্য আমিও আপনার জন্য গিফট এনেছি বাবা। গিফটটা দেওয়ার পর আপনি খুশিতে একদম কেঁদে দিবেন। অবশ্য এর পুরো ক্রেডিটই আপনার। শারিম জেবার কথা শুনে বাকরুদ্ধ। বেচারা হাসবে নাকি কাঁদবে বুঝলো না। মেয়েটা দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন। এটা নিশ্চয়ই শারিমের সাইড ইফেক্ট। আহা, মজা এসে গেল। এখন তার বাপ এই হাফ মেন্টাল মেয়েকে সামলাক। জি আম্মা, আপনি যদি গিফটটা কি একটু খুলে বলতেন, আমি খুশিতে কাঁদতে চাচ্ছিলাম আর কি।